আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রি ইজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আগের এই কেপি নিয়ে আমি এখন আজকে বলবো কেন আমি তোমাদেরকে আদর্শ গ্যাস পড়িয়েছিলাম, কেন আমি তোমাদেরকে মোল ভগ্নাংশ পড়িয়েছিলাম প্রথম দিকে, কেন আমি তোমাদেরকে আংশিক চাপ পড়িয়েছিলাম। এখন ফল পাবে, কারণ আংশিক চাপ ভালো করে যদি বোঝানো না হয় তুমি কেপি সংক্রান্ত গাণিতিক সমস্যা বুঝবে না। কারণ কেপি মূল জিনিস হচ্ছে পি মানে আংশিক চাপ। এই আংশিক চাপ নিয়ে যদি না জানো তাহলে করবা কি, বুঝছো? সো আমি একটু আজকে আমরা আগের পড়া থেকে একটু আলোচনা করব, সেটা হচ্ছে মূল ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করব। হালকা আগের পড়াগুলো রিমাইন্ড করে দিব। আংশিক চাপ নিয়ে আমি আগের পড়াগুলো একটু রিমাইন্ড করে দিব। তারপর আমি কেপি সংক্রান্ত গাণিতিক সমস্যায় ব্যাক করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো প্রথমে মূল ভগ্নাংশ নিয়ে আলোচনা করি। তোমরা জানো সবাই, আমি জাস্ট আবারও তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি। মূল ভগ্নাংশ হচ্ছে আমাদেরকে একটা গ্যাস মিশ্রণ একটা পাত্র দেয়া আছে, হ্যাঁ, গ্যাস মিশ্রণ একটা পাত্র দেয়া আছে। এই গ্যাস মিশ্রণ বা পাত্রে আমাদের দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে NA মোল, একটা হচ্ছে A গ্যাস যেটা আছে NA মোল। তোমরা জানো, তাও আমি আবার বলতেছি। বি গ্যাস আছে NB মোল, NA NB পরিমাণ এ এবং বি গ্যাস আছে। এখন যদি বলে আমরা যদি এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে চাই, আমরা জানি একটা গ্যাস মিশ্রণের উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। আমরা জানি না এটা, একটা গ্যাস মিশ্রণের উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। তাহলে এখানে যদি আমরা এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে চাই, এ গ্যাসের মোল ভগ্নাংশ XA ইকুয়াল টু হবে উপাদানের মোল সংখ্যা মানে এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এই পাত্রে এ গ্যাসের মোল ভগ্নাংশ কি? এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, এটা হচ্ছে এ গ্যাসের মোল ভগ্নাংশ। যদি আমি বি গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে চাই, আমাকে কি করতে হবে? XB ইকুয়াল টু NB উপাদানের মোল সংখ্যা, বি উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এটা হচ্ছে কি আমাদের বি গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ কাকে বলে? কোনো একটি গ্যাস মিশ্রণের উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। এই গ্যাসের মোল ভগ্নাংশ XA ইকুয়াল টু NA ডিভাইডেড বাই NA প্লাস NB, XB ইকুয়াল টু বি গ্যাসের মোল ভগ্নাংশ ইকুয়াল টু NB ডিভাইডেড বাই NA প্লাস NB। এটা হচ্ছে মোল ভগ্নাংশ, ঠিক আছে? এই মোল ভগ্নাংশ আমাদেরকে কেন পাঠতে হবে? এই মোল ভগ্নাংশ, ওমা জিশান ইসলাম রহিম অ্যাম্বুলেন্স আনছে, তুমি শুনে ফেলছো নাকি আশেপাশে আসা চুপ করে বসে আছে? আচ্ছা, তো মোল ভগ্নাংশ আমাদেরকে কেন পাঠতে হবে? কারণ মোল ভগ্নাংশ পাঠতে হবে আমাদেরকে আংশিক চাপ টার্মটা বিল্ড আপ করার জন্য। কারণ আংশিক চাপটা মূল ভগ্নাংশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি যদি আংশিক চাপ বিল্ড আপ করতে চাই, আংশিক চাপ নির্ণয়ের একটা সূত্র আছে। আংশিক চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে আংশিক চাপ মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আংশিক চাপ কি? একটা গ্যাস মিশ্রণে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদাভাবে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ দিবে সেটা হচ্ছে আংশিক চাপ। আমি খুব সুন্দর করে বুঝাইছিলাম আংশিক চাপ কাকে বলে। কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের গায়ে একাকি যে পরিমাণ চাপ প্রয়োগ করবে, অর্থাৎ এই পাত্রে এ গ্যাসও চাপ দিচ্ছে, বি গ্যাসও চাপ দিচ্ছে, এ এবং বি উভয়ের মোট চাপের পরিমাণ হচ্ছে পি। এখন এ গ্যাস পাত্রের পরিমাণে কি পরিমাণ চাপ দিচ্ছে? এ গ্যাস পাত্রের গায়ে যতটুকু চাপ দিচ্ছে একা, সেটা হচ্ছে এ এর আংশিক চাপ পি এ। বি গ্যাস একাকি পাত্রের গায়ে যতটুকু চাপ দিচ্ছে সেটা হচ্ছে বি এর আংশিক চাপ পি বি। তাহলে আংশিক চাপ হচ্ছে কোনো একটি গ্যাস মিশ্রণে যে কোনো একটি উপাদান গ্যাস পাত্রের গায়ে একাকি যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে ওই গ্যাসের আংশিক চাপ, ঠিক আছে? এখন আংশিক চাপ বের করার একটা সূত্র আছে যেটা মোল ভগ্নাংশের সাথে জড়িত। আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে এই গ্যাস মিশ্রণের মোল ভগ্নাংশ আমি বের করছি, এই গ্যাস মিশ্রণের প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের সমীকরণটা এখানে আমি বিল্ড আপ করে দেখাবো। তোমরা জানো, তা আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো এই গ্যাস মিশ্রণে আমাকে যদি প্রশ্ন করা হয় এই সূত্রের সাহায্যে তুমি এই পাত্রের এ গ্যাস এবং বি গ্যাসের আংশিক চাপ হিসাব করে দেখাও, তাহলে আমাকে যদি বলে আংশিক চাপ, আমরা জানি আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আমরা জানি এই পাত্রের মোট চাপ হচ্ছে পি, এই পাত্রের মোট চাপ হচ্ছে পি। তাহলে আমাকে যদি বলে এই পাত্রের এ গ্যাসের আংশিক চাপ বের করতে, আংশিক চাপ পি ইকুয়াল টু, আমরা জানি আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে এ এর আংশিক চাপ ইকুয়াল টু এ এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে এ এর মোল ভগ্নাংশ XA, এর মোল ভগ্নাংশ ইকুয়াল টু XA ইনটু পি। তাহলে আমি যদি এ গ্যাসের মোল ভগ্নাংশকে মোট চাপ দিয়ে গুণ করি, আমি এ এর আংশিক চাপ পাবো। যদি আমি বি গ্যাসের আংশিক চাপ বের করতে চাই, তাহলে আমাকে করতে হবে XB ইনটু পি।
ঠিক আছে, এটা হচ্ছে এই পাত্রের মোল ভগ্নাংশ এক্স এ, এই পাত্রের আংশিক চাপ পি ইকুয়াল টু এক্স এ ইন্টু পি। এই ব্যাপারটাকে যদি আরেকটু মানে ভেঙে লিখতে বলে আমরা এভাবেও লিখতে পারি, এক্স ইকুয়াল টু এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি ইন্টু পি, এইভাবেও লিখতে পারি সুন্দরভাবে। যদি বলে এটা করো এভাবে, তাহলে আমরা লিখবো এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি ইন্টু পি। এগুলো আমরা সবাই জানি, আমি একটু রিমাইন্ড করে দিলাম। তো এতটুকু যতটুকু কথা বললাম আগের কথাগুলো সবাই আশা করি বুঝছো, কারো কোনো কনফিউশন নাই। তো এখন দেখো আমি কেপি নিয়ে আরেকটু আগের কথাটা রিমাইন্ড করে দিই। কেপি হচ্ছে এমন একটা সাম্য ধ্রুবক যেটাতে আমরা সক্রিয় ভর হিসেবে আংশিক চাপকে রিপ্রেজেন্ট করবো। আমরা আংশিক চাপ বিল্ড আপ করা শিখছি। আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপের সাহায্যে আংশিক চাপ বের করে আমরা সাম্য ধ্রুবক বের করব। কেপি কীভাবে নির্ণয় করে আমরা জানি, যে কোনো সাম্য ধ্রুবক মানে হচ্ছে উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। যদি আমি ঘনমাত্রা নিয়ে কাজ করি তাহলে আমাকে উপরে উৎপাদের ঘনমাত্রা লিখতে হবে, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা লিখতে হবে। যদি আমি আংশিক চাপ নিয়ে কাজ করি তাহলে উপরে উৎপাদের আংশিক চাপ, নিচে বিক্রিয়কের আংশিক চাপ লিখতে হবে। তাহলে যদি আমি বলি আমাকে এ প্লাস বি থেকে সি প্লাস ডি এরকম একটা বিক্রিয়া দিয়ে দিছে, এই বিক্রিয়ার কেপি সমীকরণটা কিরকম হবে? এই বিক্রিয়ার কেপি সমীকরণটা হবে উপরে উৎপাদের আংশিক চাপ গুণফল নিচে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য কেপি এর সমীকরণ আমি এখানে লিখছি। এতটুকু আমরা সবাই পারি। এতটুকু যদি আমরা সবাই সবকিছু বুঝে থাকি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাবো ইনশাল্লাহ। আমরা প্রথমে একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব, করলে তোমরা পারবে। আমাদেরকে এরকম বিক্রিয়া দেয়া থাকবে, এরকম বিক্রিয়া দেয়া থাকবে, বলবে বিক্রিয়াটির কেপি এর রাশিমালা বের করো, কেপি নির্ণয় করো, এরকম বলবে আর কি। তো আমরা এই বিক্রিয়া যদি কেপি বের করতে চাই, কেপি মানে হচ্ছে সাম্য ধ্রুবক, আংশিক চাপ কাজে লাগিয়ে সাম্য ধ্রুবক। সো আমাদেরকে প্রথমে এই বিক্রিয়ার জন্য যদি আমি কেপি এর সমীকরণ বিল্ড আপ করতে চাই, আমি কি করব? এই বিক্রিয়ার কেপি কেউ লিখবে না এখন, জাস্ট আমি কি বলি দেখো, কেপি ইকুয়াল টু যেহেতু উৎপাদ পি অফ পিসিএল3 মানে পিসিএল3 এর আংশিক চাপ গুণ পি অফ সিএল2 ক্লোরিনের আংশিক চাপ নিচে পি অফ পিসিএল5। অর্থাৎ আমি যদি এই বিক্রিয়াটার কেপি বের করতে চাই, আমাকে পিসিএল3 এর আংশিক চাপ জানতে হবে, পিসিএল2 এর আংশিক চাপ, সিএল2 এর আংশিক চাপ জানতে হবে, পিসিএল5 এর আংশিক চাপ জানতে হবে। সবগুলো সমীকরণ এখানে বসিয়ে গুণ ভাগ কাজ করে আমি কেপি রাশিমালাটা বিল্ড আপ করতে পারবো। সো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই বিক্রিয়ার প্রতিটা কম্পাউন্ডের পিসিএল5, পিসিএল3, সিএল2 প্রত্যেকটা কম্পাউন্ডের আংশিক চাপ বের করা। আংশিক চাপ বের করার জন্য আমাদেরকে পিসিএল5 এর মোল ভগ্নাংশ আগে জানতে হবে। যদি আমি পিসিএল5 এর মোল ভগ্নাংশ বের করতে পারি তাহলে পিসিএল5 এর আংশিক চাপ বের করতে পারবো। আমাদের প্রথম টার্গেটকে আমি জাস্ট কথা বলতেছি, করে দেখাবো। আমাদের প্রথম টার্গেট হচ্ছে পিসিএল5, পিসিএল3, সিএল2 প্রত্যেকের আংশিক চাপ বের করা। কারণ যদি আমি আংশিক চাপ বের করতে পারি, এই সমীকরণে মান বসিয়ে আমি এই বিক্রিয়ার কেপি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাকে পিসিএল5 এর আংশিক চাপ যদি বের করতে বলে, আমাকে পিসিএল5 এর মোল ভগ্নাংশ জানতে হবে। পিসিএল5 এর মোল ভগ্নাংশ আমি যদি জানি, পিসিএল5 এর মোল ভগ্নাংশকে মোট চাপ দিয়ে গুণ করে আমি পিসিএল5 এর আংশিক চাপ পাবো। যদি আমাকে পিসিএল3 এর আংশিক চাপ বের করতে বলে, আমাকে পিসিএল3 এর মোল ভগ্নাংশ বের করতে হবে। পিসিএল3 এর মোল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করে আমরা পিসিএল3 এর আংশিক চাপ পাবো। আমাকে যদি সিএল2 এর আংশিক চাপ বের করতে বলে, আমাকে সিএল2 এর মোল ভগ্নাংশ বের করতে হবে। সিএল2 এর মোল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করে আমরা সিএল2 এর আংশিক চাপ পাবো। প্রত্যেকের আংশিক চাপ বের করার পর আমরা এই সমীকরণে মানগুলো বসিয়ে যে ক্যালকুলেশন করে কেপি সমীকরণটা বিল্ড আপ করবো। তাহলে এই বিক্রিয়ার এই ম্যাথটা পারার জন্য আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রত্যেকটা কম্পাউন্ডের আংশিক চাপ বের করা। ঠিক আছে, কিভাবে করবো জাস্ট একটু দেখো। ওকে, তাহলে দেখো সবাই মনোযোগ দাও। আমরা প্রথমে লিখব, বিক্রিয়াটা লিখব প্রথমে এভাবে।
এভাবে বিক্রিয়াটা লিখব, কেমন? তারপরে কি করব? তারপরে করব আমরা যে জানতাম, আমরা এখানে লিখব প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় আগের মতো বিয়োজন মাত্রা আমরা করছিলাম গত ক্লাসে। যারা আগের ক্লাসেরগুলো কিছু করো নাই, কিছু বুঝবে না। প্রাথমিক অবস্থায় আমাদের PCl5 এর মোল সংখ্যা A, PCl3 নাই, Cl2 নাই। কারণ প্রাথমিক অবস্থায় শুধু বিক্রিয়ক থাকে, কোনো উৎপাদ থাকে না। কিছু সময় পরে, অর্থাৎ বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় পৌঁছাবে, আমরা দেখব পরীক্ষায় প্রশ্ন আসবে যে কেপি থেকে, ফিক্সড বেশি আসে কেপি থেকে, কেসি থেকেও আসবে। বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় পৌঁছাবে, আমরা দেখব PCl5 A থেকে বিয়োজিত হয় আলফা পরিমাণ, এখানে PCl3 উৎপন্ন হয় আলফা পরিমাণ, Cl2 উৎপন্ন হয় আলফা পরিমাণ। এতটুকু আমাদের ক্লিয়ার, এতটুকু আমরা জানি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার সবার? এখন আমাদের টার্গেট কি? আমরা মোল সংখ্যা জানি, PCl5 এর মোল সংখ্যা আমরা জানি সাম্যাবস্থায়, PCl2 এর মোল সংখ্যা আমরা জানি, Cl2 এর মোল সংখ্যা আমরা জানি। PCl5 এর মোল সংখ্যা সাম্যাবস্থায় A মাইনাস আলফা, PCl2 এর মোল সংখ্যা সাম্যাবস্থায় আলফা, Cl2 এর মোল সংখ্যা সাম্যাবস্থায় আলফা। এখন এই মোল সংখ্যাগুলো কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কম্পাউন্ডের আংশিক চাপ বের করতে হবে। যদি আমি PCl5 এর আংশিক চাপ বের করতে চাই, আমাকে PCl5 এর মোল ভগ্নাংশ বের করতে হবে, PCl5 এর মোট চাপ দিয়ে গুণ করে PCl5 এর আংশিক চাপ আমি বের করব। সো সবার প্রথমে একদম বুঝাবুঝি বাদ দিয়ে সবাই একটা কাজ করে ফেলো, একদম বুঝাবুঝি বাদ, কোনো কোশ্চেন প্লিজ করবে না। কেউ কোনো কোশ্চেন করবে না প্লিজ। কি করি দেখো, শুধু সবাই প্রথমে একটা কাজ করে ফেলবে, সেটা হচ্ছে মোট মোল সংখ্যা। নো কোশ্চেন প্লিজ। সবাই প্রথমে মোট মোল সংখ্যা বের করে ফেলবে। মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, নো কোশ্চেন। মোট মোল সংখ্যা কীভাবে করবে? সবগুলো যোগ করে দেবে। PCl5, PCl3, Cl2 প্রত্যেক, আমি মিশ্রণের মোট মোল সংখ্যা বের করছি, বিক্রিয়ার মোট মোল সংখ্যা বের করছি। কি করবা? A মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, মানে আমি সবগুলো যোগ করলাম, সবগুলো যোগ করলে আমি কী পাই? এটা কেটে দিলে আমি কি পাবো? A প্লাস আলফা। A প্লাস আলফা হচ্ছে আমাদের এই ফুল বিক্রিয়াটার মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কেন করছি জিজ্ঞাসা করবে না প্লিজ। মোট মোল সংখ্যা বের করলাম। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা কম্পাউন্ডের আংশিক চাপ বের করা। প্রত্যেকটা কম্পাউন্ডের আংশিক চাপ বের করার জন্য আমাদেরকে প্রত্যেকটা কম্পাউন্ডের মোল ভগ্নাংশ বের করতে হবে, প্রত্যেকটা কম্পাউন্ডের মোল ভগ্নাংশকে মোট চাপ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি প্রথমে PCl3, PCl5 এর আংশিক চাপ বের করতে চাই, আমাকে কি করতে হবে? P of PCl5 এর আংশিক চাপ যদি বের করতে চাই, কি করতে হবে? আমাকে PCl5 এর মোল ভগ্নাংশ বের করতে হবে এবং মোট চাপ দিয়ে গুণ করতে হবে, কারণ আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে PCl5 এর আংশিক চাপ ইকুয়াল টু PCl5 এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোট চাপ হচ্ছে P। তাহলে Px মানে x PCl5 এর মোল ভগ্নাংশ কত? একটি গ্যাস মিশ্রণের উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে একটু আগে দেখাছিলাম। তাহলে PCl5 এর মোল ভগ্নাংশ ইকুয়াল টু PCl5 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এখানে PCl5 এর মোল সংখ্যা হচ্ছে A মাইনাস আলফা। PCl5 এর মোল সংখ্যা A মাইনাস আলফা, মোট মোল সংখ্যা মিশ্রণের A প্লাস আলফা। তাহলে A মাইনাস আলফা, A প্লাস আলফা হচ্ছে আমার এখানে PCl5 এর মোল ভগ্নাংশ। PCl5 এর মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করে PCl5 এর আংশিক চাপ। ক্লিয়ার? PCl5 এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ মানে উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এই কারণেই প্রথমে মোট মোল সংখ্যাটা বের করছিলাম। যদি না করো ঝামেলায় পড়বা। আমার কাজ সহজ, ওয়েটা দেখিয়ে দেয়, অনেকভাবে করা যায়, ঠিক আছে? এখন আমাদের টার্গেট PCl3 এর আংশিক চাপ বের করা। তাহলে P of PCl3 ইকুয়াল টু আমাদের x of PCl3 মানে PCl3 এর আংশিক চাপ গুণ P। ক্লিয়ার? তাহলে কি করবা?
এখানে এটা PCl3 এর মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা A প্লাস আলফা ইন্টু P। তাহলে এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করে PCl3 এর আংশিক চাপ। একইভাবে আমি যদি Cl2 এর আংশিক চাপ বের করতে চাই, P অফ Cl2 ইকুয়াল টু Cl2 এর মোল সংখ্যা আলফা মানে x Cl2 ইন্টু P। তোমরা লিখবে আলফা, দেখা যায় নাকি কেটে যাচ্ছে? ক্লিয়ার? এটা হচ্ছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো, আমরা এখানে এই বিক্রিয়ার প্রত্যেকটা কম্পাউন্ডের আংশিক চাপ পেয়ে গেলাম, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ করে আংশিক চাপ পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের প্রত্যেকটা কম্পাউন্ডের আংশিক চাপ যেহেতু পেয়ে গেছি, আংশিক চাপ থেকে আমরা এই টাইপের একটা সমীকরণ বিল্ড আপ করে প্রত্যেকটা মান বসিয়ে সুন্দর করে কেপি এর রাশিমালাটা বিল্ড আপ করবো। তোমরা অনেকেই এতটুকুতে পেরে যাওয়া। তো কী করবা দেখো, আমরা জানি এই বিক্রিয়ার কেপি, এই বিক্রিয়ার কেপি ইকুয়াল টু, এই বিক্রিয়ার কেপি ইকুয়াল টু উপরে P অফ PCl3, P অফ Cl2, P of PCl5। সো জাস্ট একটা একটা মান বসিয়ে যাও। P of PCl3, P of PCl3 ইকুয়াল টু, নীল কালি দিয়ে লিখি আমি তোমাদের বোঝার সুবিধার্থে, P of PCl3 ইকুয়াল টু এই জিনিসটা আলফা ডিভাইডেড বাই A প্লাস আলফা ইন্টু P of Cl2, সেম আলফা ডিভাইডেড বাই A প্লাস আলফা ইন্টু P, আলফা ডিভাইডেড বাই A প্লাস আলফা ইন্টু জাস্ট লিখবে P, নিচে P of PCl5, P of PCl5 ইকুয়াল টু এটা A মাইনাস আলফা A প্লাস আলফা ইন্টু P। ক্লিয়ার? সবার ক্লিয়ার? এখন একটু এদিক সেদিক করে করে ফেলবা, ব্যাপার না। কী করবা দেখো, এখানে তোমরা যেটা করবে, নর্মালি কোনো কাটাকাটি করবে না, নর্মালি করবে। দেখো এখানে আলফা আলফা দুইটা, তাহলে আলফা স্কোয়ার নিচে A প্লাস আলফা হোল স্কোয়ার, কারণ A প্লাস আলফা দুইটা ইন্টু P স্কোয়ার, নিচে A মাইনাস আলফা A প্লাস আলফা ইন্টু P। দেখো এখানে আমরা একটা P কেটে দিতে পারি, এখানে একটা A প্লাস আলফা কেটে দিতে পারি। তাহলে জিনিসটা আমার কোথায় গিয়ে দাঁড়ায় দেখো সবাই, জিনিসটা আমার গিয়ে দাঁড়ায় এখানে আমরা পাবো আলফা স্কোয়ার ইন্টু P ডিভাইডেড বাই A প্লাস আলফা A মাইনাস আলফা, নিচে একটা 1 আছে কেটে যেতে গেছে। তাহলে কি করবে এটাকে সবাই, আলফা স্কোয়ার P A প্লাস আলফা A মাইনাস আলফা, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। কেমন? ঠিক আছে? সো এটা আমরা আর একটু A প্লাস B মাইনাস B সূত্র করলে A স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। যদি কেউ না বুঝে থাকো সেটা আমার ফল্ট নয়, আমি কিন্তু সব দেখি। আগের ক্লাস না করে এই ক্লাসে এসে যদি না বুঝো, ইট ইজ নট মাই ফল্ট, ইটস ইউর ফল্ট। কথাবার্তা ক্লিয়ার? তুমি যদি আমাকে হলপ করে বলতে পারো স্যার আমি আগের ক্লাসগুলো করছি, সব ক্লাস রেগুলার করছি, কিন্তু আমার আপনার পড়া একটুও বুঝতেছে না, কিছু ভালো লাগতেছে না, তাহলে আমি মেনে নিব এটা আমার ব্যর্থতা। তবে আমি হলপ করে বলতে পারবো তুমি আমার ক্লাসগুলো রেগুলার করো নাই, তাই বুঝতেছো না।
প্রাথমিক অবস্থায় এটা আছে, এটা নাই, এটা হবে এটা 2 আলফা। কেমন? আমারও মাথা ভালো লেগেছে তোমাদের সাথে। প্রাথমিক অবস্থায় N2O4 আছে A মোল, কোনো উৎপাদ নাই। কিছু সময় পরে এ থেকে আলফা বিয়োজিত হবে, এখানে 2 আলফা মোল উৎপন্ন হবে। তাহলে এখানে A মাইনাস আলফা প্লাস 2 আলফা, এখানে হবে 3A আমার মাথা কাজ করতেছে না। এটা হবে A প্লাস আলফা হবে মোট মূল সংখ্যা। কেমন? তাহলে আমি যদি P অফ N2O4 করতে চাই, আমাকে P অফ N2O4 এর A মাইনাস আলফা, A প্লাস আলফা কে P দিয়ে গুণ করতে হবে। P অফ NO2 এটাকে 2 আলফা ডিভাইডেড বাই A প্লাস আলফা একটু P দিয়ে গুণ করতে হবে। কে পি, সবাই এই জায়গায় একটা ভুল করছো। এই জায়গাটা হচ্ছে P অফ NO2 হোল স্কোয়ার। অনেকেই করো নাই, সামনে একটা 2 আছে, স্কোয়ার করো নাই। P অফ N2O4 এইভাবে করে ট্রাই করো, এখন সবার অ্যান্সার মিলবে ইনশাল্লাহ। কিন্তু কিসের কি? আমি সবগুলো করাই দিত একসাথে, তোমাদের কোনো বাড়ির কাজ রাখি না তো, সেজন্য ক্লাসগুলো বড় হয়ে যায়। যদি একটা করাতাম, 2টা তোমরা করবে, এখানেই করিয়ে নিই তো, সেজন্য ক্লাসগুলো বড় হয়ে যায়। (4AO2) এই বিক্রিয়ার কেপি এর রাশিমালা নির্ণয় করতে হবে। কেমন? 2A2O5 4AO2O2 বিক্রিয়ার কেপি। আমি জাস্ট করে যাব চুপচাপ, তোমরা বুঝবে। কি করবা? প্রথমে বিক্রিয়াটা লিখবে, নর্মালি শুধু করে যাব, ফরম্যাটে গিয়ে সবে, কিন্তু ক্যালকুলেশনটা একটু বেজাইলে, সেজন্য আমি করে দিচ্ছি। কি করবা? 2A2O5, জাস্ট আমার সাথে সাথে তোমরা করো। 4AO2, এটা কিন্তু পরীক্ষায় আসবে O2। তাহলে আমরা লিখব প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় কি? A2O5, এটা আছে A মোল, এটা নাই। কিছু সময় পরে A থেকে আলফা মোল বিয়োজিত হবে, A মাইনাস আলফা। A2O5 A আছে, A2O5 আছে A মোল, A থেকে আলফা মোল বিয়োজিত হবে, কিন্তু A2O5 আছে 2 মোল, তাহলে এটা 2A মাইনাস আলফা হবে। এটা হবে 4 আলফা, এটা হবে আলফা। এটা হচ্ছে সাম্যাবস্থায় মূল সংখ্যা। সাম্যাবস্থায় মূল সংখ্যা। কেমন? তাহলে দেখো সবাই, আমি মোট মূল সংখ্যা বের করব। মোট মূল সংখ্যা ইকুয়াল টু, কি করবা? 2A মাইনাস 2 আলফা প্লাস 4 আলফা ইন্টু আলফা। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি 2A প্লাস 3 আলফা। 2A প্লাস 3 আলফা হবে এই বিক্রিয়ার মোট মোল সংখ্যা। কেমন? তাহলে আমাদেরকে টার্গেট কি? আমরা P অফ A2O5 বের করব। যদি P অফ A2O5 বের করতে চাই, আমাকে কি করতে হবে? P অফ A2O5 এর 2 ইন্টু A মাইনাস আলফা ডিভাইডেড বাই 2A প্লাস 3 আলফা। এটা হচ্ছে মিশ্রণের
পি অফ A2O5, A2O5 এর মোল ভগ্নাংশ, A2O5 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইন্টু পি। ক্লিয়ার? পি অফ AO2 যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, AO2 এর মোল সংখ্যা 4 আলফা ডিভাইডেড বাই 2A প্লাস 3 আলফা ইন্টু পি। ঠিক আছে? তারপরে দেখো আমরা যদি পি অফ O2 বের করতে চাই আমরা কি করব, আলফা ডিভাইডেড বাই 2A প্লাস 3 আলফা ইন্টু পি। এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। সমস্যা হবে যখন আমরা এগুলো বসিয়ে ওই ক্যালকুলেশনটা করতে যাব, তখন একটু ঠিকঠাকভাবে করলে মিলে যাবে। যদি ঝামেলা করো তাহলে ভুল হবে, ইনশাআল্লাহ ভুল হবে। ঠিক আছে? আমার সাথে সাথে করে যাও, সাথে সাথে করো, এতটুকু করে ফেলো সবাই। তাহলে এই বিক্রিয়ার যদি আমি কেপি বের করতে চাই আমাকে কি করতে হবে, আমরা লিখবো এই বিক্রিয়ার কেপি ইকুয়াল টু, সবাই স্কোয়ার, ওই যে ওইটাতে ভুল করবে, পি অফ AO2 সামনে 4 আছে না, উপরে 2 দি পাওয়ার 4 হবে ইন্টু পি অফ O2 হবে নিচে পি অফ A2O5 হোল স্কোয়ার হবে। আচ্ছা, AO2 পি অফ AO2 হোল টু দি পাওয়ার 4 পি অফ O2 পি অফ A2O5 হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখন দেখো সবাই আমরা জাস্ট নর্মালি মানগুলো বসিয়ে 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 অ্যান্সার বের করার ট্রাই করব। দেখো আমরা পি অফ AO2 4 আলফা 2A প্লাস 3 আলফা ইন্টু পি ব্র্যাকেট ফুল হোল টু দি পাওয়ার 4 ইন্টু পি অফ O2, এটা এই জিনিসটা আমরা লিখব আলফা ডিভাইডেড বাই 2A প্লাস 3 আলফা ইন্টু পি। ঠিক আছে? নিচে কি থাকবে, নিচে থাকবে পি অফ A2O5, পি অফ A2O5 এটা কি হবে দেখো, 2A মাইনাস আলফা 2A প্লাস 3 আলফা ইন্টু পি হোল স্কোয়ার। ক্লিয়ার? সাথে সাথে করো, সাথে সাথে করো, ক্লিয়ারলি বুঝে যাবে। তো এখন কি করবা, আমরা একটু এদিকে চলে আসি। জাস্ট দেখো আমরা জাস্ট 4টা সব জায়গায় ভেঙে দিব, টু দি পাওয়ার 4টা সব জায়গায় ভেঙে দিব। তাহলে এখানে এই জায়গায় আমি কি পাবো, 4কে 4 ভেঙে দিলে আমি পাবো 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 256। 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা পাবো 256 আলফা টু দি পাওয়ার 4 ইন্টু পি টু দি পাওয়ার 4, মানে 4টা সব জায়গায় ভেঙে দিচ্ছি। এখানে কি পাবো, 2A প্লাস 3 আলফা হোল টু দি পাওয়ার 4। যদি ভাঙতে গিয়ে এখানে A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র টুত্র করে ঝামেলা করে ফেলা তাহলে শেষ। এখানে কোনো সূত্র ভাঙতে যাবে না। কেমিস্ট্রি এটা ম্যাথ নয়, বীজগণিত নয় যে তোমাকে সূত্র ভেঙে কমন নিয়ে এসেই করতে হবে। এখানে ইকুয়েশন ক্যালকুলেশন যা থাকবে খুবই নর্মাল আকারের ইজি ইকুয়েশন থাকবে, এটা ম্যাথ নয়। ঠিক আছে? সো এখানে পাওয়ারটা প্রত্যেক ক্ষেত্রে আমরা ভেঙে দিলাম। এগুলো তোমাদের ম্যাথমেটিক্যাল দক্ষতা। এখানে A2A প্লাস আলফা 2A প্লাস 3 আলফা, পিটা হচ্ছে উপরের জিনিস, তা আমি এখানে লিখতে পারি। ঠিক আছে? নিচে দেখো স্কোয়ারটা এখন ভেঙে দিবে, 4A মাইনাস আলফা হোল স্কোয়ার, নিচে এখানে আর পি স্কোয়ারটা ভেঙে দিবে 2A প্লাস 3 আলফা হোল স্কোয়ার। মানে প্রত্যেক ক্ষেত্রে আমি পাওয়ারগুলো ভেঙে দিলাম, জাস্ট ভেঙে দিলাম। এখন কি করবা, উপরে নিচে জিনিসগুলো তুমি আরেকটু গোছানোর চেষ্টা করো। উপরে দেখো আমি কি পাবো, উপরে আমি পাবো 256 আলফা, এখানে 4টে এখানে একটা, তাহলে আমি লিখতে পারি আলফা টু দি পাওয়ার 5
পি এখানে 4টে, এখানে একটা, তাহলে এখানে পি টু দি পাওয়ার 5। ঠিক আছে, নিচের দিকে দেখো 2a প্লাস এখানে 4টা, এখানে একটা, তাহলে আমি লিখতে পারি 2a প্লাস 3 আলফা হোল টু দি পাওয়ার 5 লেখা যায়। তাহলে নিচে দেখো, এবার নিচে কোনো এত টেনশনের কিছু নেই, 4 ইন্টু এ মাইনাস আলফা হোল স্কোয়ার পি স্কোয়ার 2a প্লাস 3 আলফা হোল স্কোয়ার। ক্লিয়ার? এখানে 2a প্লাস 3 আলফা 5টা, এখানে 2a প্লাস 3 আলফা 2টা, তাহলে এখানে যদি আমি কেটে দিই তাহলে আমি কি পাবো? আমি পাবো এখানে 2টা, এখানে 5টা, আমি এখানে কাটলে পাবো 2a প্লাস 3 আলফা হোল কিউব পাবো। এখানে পি 2টে, এখানে পি 5টা, আমি এখানে উপরে পি কিউব পাবো। ঠিক আছে, তাহলে দেখো পি কিউব পাবো। তাহলে আলটিমেটলি আমার জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমার জিনিসটা দাঁড়ায় এখানে 256 আলফা টু দি পাওয়ার 5 পি কিউব 2a প্লাস 3 আলফা হোল কিউব ডিভাইডেড বাই 4a মাইনাস আলফা হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা নিচের জিনিস, এটা উপরে উঠে যাবে। যদি উপরে উঠে যায়, এখানে 4 আর 256 কাটা যায় 64, কেমন? তাহলে এটাকে আমরা 64 লিখতে পারি। 4 আর এটা না লিখে আমরা এখানে 64 লিখতে পারি। 64, তো দেখো কি করবো, আমরা লিখবো 64 a টু দি পাওয়ার 5 পি কিউব 2a প্লাস 3 আলফা হোল কিউব নিচে a মাইনাস আলফা হোল স্কোয়ার। শেষ। ক্লিয়ার? একটু ক্যালকুলেশনটা একটু বড় বলে আমি করে দিলাম, বুঝছো সবাই? কঠিন 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 কিভাবে? এখানে টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার এটা ভেঙে a প্লাস b হোল স্কোয়ার করে করে কমন নিয়ে জীবনেও এটা আনতে পারবে না। কিছু স্টুডেন্ট বেশি বুঝে বিদায় কাবিলাতি করবে। এটা আরেকটু অন্যভাবে করা যায় কিনা দেখি, একটু করে যায় কিনা দেখি, আমাকে ওই সারে এটা করছে, কোনো কথা নাই, এটাই করতে হবে, কারণ এইভাবে করলে তুমি পারবে। এটা কি নতুন কোনো নিয়ম? সহজভাবে করা যায়, জাস্ট ভাঙাচোরা না করে এইভাবে যদি করো, ম্যাথটা খুব নর্মালি মিলে যাবে। যদি এই ম্যাথ করতে গিয়ে ঝামেলায় পড়ো, শেষ, একেবারে জীবনেও মিলবে না। আমার কথা ক্লিয়ার? এই ম্যাথ করাইতে কি কোনো একটা জায়গায় এখানে এসে তোমার মাথা যদি গরম হয়ে যায়, একবার মাথা গরম মানে কি, এখানে স্কোয়ার করতে গিয়ে সূত্র ভাঙতে গিয়ে যদি মাথাটা একবার গরম হয়, জীবনেও এই ম্যাথ মিলবে না। ঠিক আছে, তো এইভাবে যদি করো তোমার ভুলটা হবে না। আরও অন্যভাবে করা যায়, করতে হবে না, এটাই করবা, এটাই করতে হবে, নো কোশ্চেন। অন্যভাবেও করা যায়, কিন্তু এটাই করতে হবে। ঠিক আছে, কাবিলাতি করি এটা ভেঙে দিই, এটা ভাঙে A4 স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমি পারি, আমি ম্যাথে অনেক দক্ষ, আমি এটা 256 রাখবো, টু দি পাওয়ার 5 আমি এটা গুণ করবো না, এটা ঝামেলা হয়ে যাবে। মাথা যদি ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে মাথা যদি একবার গরম হয়, ইকুয়েশন মিলাতে গিয়ে শেষ, তোমার পরীক্ষা শেষ। জন্য কঠিন জিনিস আগে ধরবা না। একটা ম্যাথ মিলতেছে না, ওকে এটা রেখে দিবে, শেষ, ওইটা আবার ধরার দরকার নেই, এটা লাস্টে। তো মাথা যদি গরম হয়ে যায় পরীক্ষায়, তাহলে এটা শেষ, ধরা খেয়ে যাবে একেবারে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 80%, 3 ATM চাপে PCl5 80% বিয়োজিত হয়ে PCl3 ও Cl2 উৎপন্ন করে। PCl3 এবং Cl2 এর আংশিক চাপ এবং Kp নির্ণয় করো। কি বললো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 ATM চাপে, মানে আমাদের যে আমরা মোট চাপ P লিখছি এতক্ষণ, ওই মোট চাপ P দেয়া আছে। PCl5 80% বিয়োজিত হয়, আলফার পরিমাণ বিয়োজিত হয়, বিয়োজন মাত্রা দেয়া আছে। মানে আমাদের এইখানে এই ম্যাথটা করে আমরা একটা মান পাবো। ওখানে আলফা স্কোয়ার পি স্কোয়ার টাইপের কিছু জিনিস পাইতাম, এখানে আমরা মান পাবো ডিরেক্ট। কিভাবে করবা?
দেখো সবার প্রথমে দেখো আমাদেরকে কি কি দেয়া আছে। আমাদেরকে দেয়া আছে পি, এই বিক্রিয়ার মোট চাপ পি ইকুয়াল টু 3 ATM, এটা আমাদেরকে দেয়া আছে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এখানে বলতেছে PCl5 80% বিয়োজিত হয়। আমাদের এই বিক্রিয়াটা কি? PCl5 বিয়োজিত হয়ে PCl3 প্লাস Cl2 উৎপন্ন করে। PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে বলতেছে PCl5 বিয়োজিত, আমি ধরলাম PCl5 আছে A মোল, বা তোমরা 1 ধরবে, এখানে A মোল ধরবে, A মোল ধরবে, A মাইনাস বিয়োজিত হয় আলফা পরিমাণ। তাহলে এই আলফা বলতেছে বিয়োজিত হয় আলফা পরিমাণ, PCl5 বিয়োজিত হয় 80%। তার মানে আমাদের 80% কথাটার মধ্যে আমাদের আলফা জিনিসটা লুকিয়ে আছে। আলফা জিনিসটা লুকিয়ে আছে। আলফা মানে কি? বিয়োজন মাত্রা। তাহলে 80% বিয়োজিত হয় কথাটার মধ্যে কি লুকিয়ে আছে? PCl5 80% বিয়োজিত হয় মানে কি? আমি যদি PCl5 100 মোল নিই, আমি দেখব 100 মোল থেকে 80 মোল আমার বিয়োজিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 100 হচ্ছে মোট পরিমাণ, 40 হচ্ছে বিয়োজনের পরিমাণ। আমি বলছিলাম বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ। আমি যদি 80% এটা ইন্ডিকেট করতে চাই, আমাকে বলতে হবে 100 মোলের মধ্যে 80 মোল বিয়োজিত হয়। তাহলে 100 হচ্ছে মোট পরিমাণ, 80 হচ্ছে বিয়োজনের পরিমাণ। তাহলে 80 বাই 100 করলে আমি বিয়োজন মাত্রা আলফা পাবো। তাহলে এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি 80 ভাগ 100 ইকুয়াল টু 0.8। এটা হচ্ছে বিক্রিয়ার বিয়োজন মাত্রা। তাহলে এখানে আমাদের ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি, আমাদের ডিরেক্টলি চাপ দেয়া আছে, মোট চাপ P 3 ATM দেয়া আছে। ইনডিরেক্টলি আমরা আলফাটা বের করে নিতে পারি 80 ভাগ 100, এটা হচ্ছে 0. এটা হচ্ছে বিক্রিয়ার বিয়োজন মাত্রা। এখন ম্যাথটা করাবার 1 মিনিট। বিক্রিয়া আমরা বুঝে গেছি, PCl5 PCl3 Cl2। আচ্ছা, একটু খাতা উল্টাও, প্রথম ম্যাথটা খেয়াল করো। প্রথম ম্যাথে এই বিক্রিয়ার কেপি আমি নির্ণয় করছি না? প্রথম ম্যাথে এই বিক্রিয়ার কেপি আমি নির্ণয় করছি না? প্রথম ম্যাথটা সবাই সুন্দর করে প্রথম ম্যাথটা করবে। এতটুক থেকে বিক্রিয়া তো একই মান দেয়া আছে, যে এই বিক্রিয়ার কেপি নির্ণয় করছি না? এই বিক্রিয়ার কেপি নির্ণয় করে আমরা কি পাইছিলাম? এই বিক্রিয়ার কেপি একটা রাশিমালা বের করছে। এই বিক্রিয়ার কেপি ইকুয়াল টু কত ছিল? এই বিক্রিয়ার কেপি ইকুয়াল টু ছিল হচ্ছে PA স্কয়ার P আলফা স্কয়ার A স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। ঠিক আছে, A স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। এই বিক্রিয়ার কেপি প্রথম ম্যাথটা। তাহলে এই বিক্রিয়ার কেপি হচ্ছে এটা। A ইকুয়াল টু 1 ধরবা, মানে মূল সংখ্যা। এখানে এটা প্রত্যেকটা 1 না, এখানে 1 আছে, 1 আছে, 1 আছে, প্রত্যেকটা 1 ধরে ফেলতে পারো। তো 1 ধরে সুন্দর করে এইটা 1 নাম্বার ম্যাথটা করবে, কারণ বিক্রিয়া তো সেম। 1 নাম্বার ম্যাথটা করে এতটুকু এনে মানগুলো বসাই দিবে। P মানে 3, আলফা মানে 0.8 স্কোয়ার, A মানে 1, আলফা মানে 0.8 হোল স্কোয়ার। শেষ। পারবে কে কে? পারবে কে কে? পারবে কে কে? কারা কারা পারবে বলো? আমি করালাম না ম্যাথটা, জাস্ট 1 নাম্বার ম্যাথটা করে এখানে PCl5 PCl3 Cl2 এই বিক্রিয়াটার কেপি আমি 1 নাম্বার ম্যাথে করাইছি। এখানেও সেম বিক্রিয়া, জাস্ট মান দেয়া আছে। সো প্রথমে তোমরা 1 নাম্বার ম্যাথটা ফুল করে এতটুকু এনে মানগুলো বসা দেবে। মানগুলো বসালে কত আসবে? মানগুলো বসালে তোমাদের আসবে কত? মান বলো, মান বলো। বলো না, বলো না, অ্যান্সার বলো না, কথা বলো না কেন? কথা বলতে হবে তো, বের করে বলো, বলো বলো। অ্যান্সার কত? অ্যান্সার কত? এই 5.33। তাহলে এটা হচ্ছে এই বিক্রিয়ার অ্যান্সার কেপি। এই ম্যাথটা তোমরা বিক্রিয়া লিখবে। 1 নাম্বার যে প্রথমে এই বিক্রিয়ার কেপি সুন্দর করে বিল্ড আপ করা দেখা যায়, এতটুকু করবে। এখানে P3 দেয়া আছে, আলফা তো দেয়া আছে, এটা মানটা বসিয়ে দিয়ে এখানে কেপি চলে আসবে। একদম ইজি।
একদম ইজি, বুঝছো? তো করবো, আমি ফুল করালাম না। তবে তবে একটা জিনিস ভালো করে দেখো, যদি আমাদের পরীক্ষায় পেজাল্লাই এটা যদি না দেয়, আংশিক চাপ এবং কেপি, যদি প্রশ্নটা এরকম থাকে এতটুকু, পিসিএল এবং সিএল2 মানে বিক্রিয়াটির কেপি নির্ণয় করো, এই জিনিসটা নাই মনে করো, বিক্রিয়াটির কেপি নির্ণয় করো, এতটুক দেয়া আছে বিক্রিয়াটির কেপি নির্ণয় করো, তাহলে এইভাবে করবা, হুবহু সমীকরণ বিল্ড আপ করে মানগুলো বসিয়ে দেবা। কিন্তু যদি বলে যে PCl3 এবং Cl2 এ, PCl3 ও আগে যেরকম ছিল Cl2 এর আংশিক চাপ এবং কেপি নির্ণয় করো, তাহলে আমাকে এইটার আংশিক চাপও বের করে দেখাইতে হবে, এটার আংশিক চাপও বের করে দেখাইতে হবে, বের করে দেখাই কেপি নির্ণয় করতে হবে। কিভাবে করবা? এটা কি জামেলে, এটা না দিলে আংশিক চাপ প্লাস কেপি, যদি না শুধু কেপি বললে এইভাবে করে দিলে চলবে। যদি বলে আংশিক চাপ সহ নির্ণয় করতে, PCl3 এর আংশিক চাপও বের করে দেখাতে বলছে, Cl2 এর আংশিক চাপও বের করতে, তাহলে কি করবা? দেখো বলছে PCl3 এবং Cl2 এর আংশিক চাপ, তাহলে PCl3 এর আংশিক চাপ কি হবে? PCl3 এর প্রথম ম্যাথটা সবাই উল্টায় রাখো, PCl3 এর আংশিক চাপ কত দেখো তো? PCl3 এর আংশিক চাপ হচ্ছে, আমি একটু 1 নাম্বার ম্যাথটা উল্টাই, PCl3 এর আংশিক চাপ হচ্ছে, দেখবা সবাই, এ আলফা এ প্লাস আলফা ইন্টু পি। তাহলে PCl3 এর আংশিক চাপ কত হচ্ছে? 0.8 1 প্লাস 0.8 ইন্টু 3। তাহলে PCl3 এর আংশিক চাপ কত আসবে? PCl3 এর আংশিক চাপ আসবে 1.332 মনে হয়। ঠিক আছে? তো একইভাবে যদি বলে Cl2 এর আংশিক চাপ, P অফ Cl2 এর আংশিক চাপ এই কত আসে? Cl2 আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইন্টু 1 নাম্বার ম্যাথটা সব একটু উল্টে সুন্দর করে একটা আনসার রেডি করে গ্রুপে পোস্ট করতে হবে। সব কিছু আমি এখন 3-4 এর বাচ্চা না যে সব কিছু ধরে করাই দিব, আমি যা বলবো তা করবা। আমি জাস্ট ফরম্যাটটা তোমাদেরকে বুঝে দিই, এটা হবে 1.332। তো এতটুকু করলা যখন, তাহলে PCl5 এর আংশিক চাপ বের করে ফেলবা। কত? PCl5 এর আংশিক চাপ কত? এ মাইনাস আলফা এ প্লাস আলফা ইন্টু পি। সুন্দর করে ম্যাথটা করে করবা, এমনি জাস্ট করে দিলে হবে না, করে করলে কত আসবে? এটা আসবে 0.33, ঠিক আছে? 0.33। তারপর কেপি নির্ণয়ের সময় আংশিক চাপ বের করে এখন মান বসি, এটা আরেকটা। এই প্রশ্ন হুবহু এরকম যদি হয় তখন অ্যান্সার কীরকম হবে? তখন হবে, এটা হবে P অফ PCl3 গুণ P অফ Cl2 P অফ PCl5। তাহলে দেখো P অফ PCl3 কত? 1.332 ইন্টু 1.332 ডিভাইডেড বাই 0.33, এভাবে করলেও 5.33 আসবে। দেখো যদি বলে দেয় যে আংশিক চাপ নির্ণয় করে ক্যাপি নির্ণয় করে, মানে প্রশ্নটা যদি এরকম থাকে PCl3 Cl2 এর আংশিক চাপ নির্ণয় করে ক্যাপি নির্ণয় করো, তখন তোমরা এইভাবে করবে, আংশিক চাপ নির্ণয় করে ক্যাপি নির্ণয় করবে। যদি বলে এরকম কোশ্চেন সেম উদ্দীপক শুধু ক্যাপি নির্ণয় করো, তখন যেটা বলছি 1 নাম্বার ম্যাথটা করে ওই যে এরকম একটা 4 আলফা স্কয়ার একটা টার্ম বিল্ড আপ করে মানগুলো বসাই দেবে। ইজি, বুঝছো জিনিসটা? রাসায়নিক সাম্যাবস্থা আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের 2য় কোর্স, 5টা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সহযোগিতায়, আমার ব্যক্তিগত পরিশ্রম, তোমাদের সহযোগিতায়, তোমাদের অনুপ্রেরণায় একটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স আমরা শেষ করলাম। আমরা একেবারে খুব সুন্দরভাবে, আশা করি আমি যথাযথ চেষ্টা করেছি, জানি না কতটুকু দিতে পেরেছে, তোমাদের মন মতো হয়তো দিতেও পারিনি, ভুল ত্রুটি ক্ষমা করবে, কারণ আমি তো মানুষ, ভুল হওয়া স্বাভাবিক। সো সবাইকে যেটা বলবো, এই কোর্সটা করে তোমরা হয়তো আশা করি অনেকে উপকৃত হয়েছ, ঠিক আছে? সো সবার প্রতি অনুরোধ একটাই, আমি কিন্তু পরীক্ষা নিব, এই কোর্সটার উপর পরীক্ষা নিব। সো পরীক্ষায় অ্যাটেন্ড করবে, আর
আমি যা করাইছি তাই করবা, শুধু এক্সট্রা কাবিলাতি করার দরকার নেই, বা বইতে এটা অমুক স্যারের সেট তমুক স্যারের সেট এই সেই, আমার বন্ধু এটা পড়ে, আমার স্যারে এটা পড়াইছে, তোর স্যারে এটা পড়াইছে, এগুলো যদি করো পড়ালেখা শেষ হবে না। ঠিক আছে? সো তোমাদের প্রতি অনুরোধ যেটা, আমি এই যে রাসায়নিক সাম্যাবস্থার উপর যে কয়েকটা কেমিস্ট্রি, আর এখানে অনেকের মধ্যে একটা সমস্যা আমি যেটা দেখি, এখানে আমাকে অনেকে মেসেজ করে, স্যার পড়াচ্ছি এটা, কোয়েশ্চেন করে জৈব রসায়ন থেকে। আমি যে বেটা আমি কোনো জৈব রসায়ন পড়াইছি? কেউ এখন, তুমি ফার্স্ট ইয়ার হও সেকেন্ড ইয়ার হও, এই রাসায়নিক সাম্যাবস্থা ছাড়া কেমিস্ট্রির আর কোনো কিছু পড়তে পারবে না। ইটস মাই অর্ডার, ইটস রুল। যদি এটা বাদ দিয়ে স্যার এটাও পড়াচ্ছে, আমি পড়া একটু আগাইনি, আমি তড়িৎ রসায়নটাও পড়ে ফেলি, কোনোটাই হবে না। জাস্ট সাথে সাথে পড়ো। আর যদি পড়া বেশি আগানোর প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ করো, আমি তোমাকে আমার প্রাইভেট বেসে জয়েন করে দেবো, যেখানে আমি টানে 3 মাসে শেষ করতেছি। একসাথে দুইটা যদি করতে যাও, এটা পড়বো স্যার তড়িৎ রসায়নটাও পড়বো, পড়া একটু এগিয়ে নেব, কোনোটাই হবে না। পরীক্ষা থাকবে মনে হয়, তোমরা 5টা ক্লাস আবার যদি করতে পারো, একেবারে শোনাইছো আগা রাসায়নিক সাম্যাবস্থা। তোমরা এখন অনেক জায়গায় ভুল করবে, এখন অনেক জায়গায় আটকাবে, মাত্র শেষ হয়েছে। এখন যদি জিজ্ঞাসা করে ভরক্রিয়া সূত্রটা বলো না, এখানে বলতে পারো, ঠিক আছে, ভুল করবে। কিন্তু যদি ক্লাসগুলো তোমরা আরেকবার রিভিউ করো, ওই যে বলছিলাম প্রথম দিকে পারতে হবে না, এখন বুঝতে হবে না, এখন যদি আরেকবার করো তখন একেবারে ক্লিয়ারলি সব পারবে। ফিক্সড ফিক্সড ফিক্সড। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে থাকার জন্য। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, গ্রুপটা বড় করো, গ্রুপটা বড় করো নিজ নিজ দায়িত্বে, এটা একটা দাবি। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।